হুম, তো যেটা বললাম যে ডার্ক এজ শুরু করব। তো ডার্ক এজ মেনলি 200 এডি থেকে 700 এডি, কোনো কোনো জায়গায় 300ও থাকতে পারে। তো 200 পেলাম আমি বেশিরভাগ জায়গায়। তো 200 থেকে 700 এডি পর্যন্ত, অর্থাৎ প্রায় 500 বছর ধরে। কিন্তু মনে রাখতে হবে এটা অনলি ইন ইউরোপ, খালি কিন্তু ইউরোপের ক্ষেত্রেই এটা প্রযোজ্য ডার্ক এজটা, ঠিক আছে? বাকি ক্ষেত্রে কিন্তু কিছু ছিল না সেরকম। তো ডার্ক এজ অ্যাকচুয়ালি কী জিনিস, যে এই সময় পোপের যে পাদ্রীরা ছিল তারা হচ্ছে মানে এমন একটা পরিবেশ তৈরি করেছিল যে কাউকে কোনো সায়েন্টিফিক কিছু উপস্থাপন করতেই দিত না। তারা প্রত্যেকটা কিছুর পিছনে ধর্মের ব্যাপার খুঁজতো, যে না এগুলা ধর্মবিরোধী কাজ এরকম। তো এই জন্য এই সময়টাতে ইউরোপে ভালো কিছু মানে কোনো ভৌগোলিক কিন্তু আসেনি, বা ভালো কিছু আবিষ্কার হয়নি। এই জন্য 200 থেকে 700 এডিকে বলা হচ্ছে কী বলে যে অন্ধকারময় যুগ বা ডার্ক এজ, ঠিক আছে? তো ডার্ক এজ শব্দটা ব্যবহার করেছিলেন ইটালিয়ান স্কলার ফ্রান্সিসকো পেট্রেক, এরকম একজনের নাম, ঠিক আছে? তিনি কিন্তু প্রথম ডার্ক এজ শব্দটা ব্যবহার করেছিলেন। তবে ডার্ক এজের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে টি-ইন-ও ম্যাপ। টি-ইন-ও ম্যাপ, ঠিক আছে, যেটাকে বলে অরবাস টেরাম। তো এটা কি, যে এই সময় চার্চের ওই ইয়েরা আর কি, ওরা হচ্ছে একটা ম্যাপ এঁকেছিল, যেটা হচ্ছে এরকম ম্যাপটা। তো এটা যদি গোটাটা দেখি, মানে এটা একটা কিন্তু টি আছে, এই যেরকম করে টি আছে, এবং টিটা কার ভিতরে আছে? টিটা আছে ও এর ভিতরে, এরকম করে ও, ঠিক আছে? ওই জন্য বলছে টি-ইন-ও ম্যাপ। তো টি-ইন-ও ম্যাপ থেকে কোশ্চিন আসে যে এই ম্যাপের কোথায় কাজের অবস্থান ছিল। তো এই টি-ইন-ওপের ম্যাপের মধ্যে যদি আমরা দেখি যে এই যে টি এর যেটা আছে স্টিমটা, অর্থাৎ কাণ্ডটা, মানে এই অংশটা, এর মধ্যে আছে মেডিটেরিয়ান সি, অর্থাৎ ভূমধ্য সাগর। আর এর কেন্দ্রে একদম টি এর সেন্টারে, ঠিক আছে, অর্থাৎ টি এর সামান্য উপরে বা গোটা ম্যাপের সেন্টারে আছে জেরুজালেম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব জিজ্ঞেস করে। ঠিক তার উল্টা দিকে, অর্থাৎ পূর্ব দিকে সবার উপরে আছে কি, প্যারাডাইস বলে একটা জায়গা, ঠিক আছে, এরকম। এবং এই যে কালো কালো অংশগুলো এই যে আছে চারপাশে, এগুলো কিন্তু জলাভূমি, জলভাগ আর কি, ঠিক আছে? আর আর এই সাদা অংশগুলো কিন্তু আছে স্থলভাগ, অর্থাৎ 3টা কন্টিনেন্ট। তো একটা হচ্ছে ইউরোপ দেখিয়েছিলেন উপরের দিকে, উত্তরের দিকে, এদিকে হচ্ছে আফ্রিকা, আর এই দিকটা হচ্ছে এশিয়া। এরকম করে একটা ম্যাপ তৈরি করেছিলেন, ঠিক আছে? এই ম্যাপটার নামই হচ্ছে টি-ইন-ও ম্যাপ, ঠিক আছে? তো এখানে লেখা আছে যে অলসো কল্ড টি-ও ম্যাপ, বলছে এ সার্কুলার ফিগার সারাউন্ডেড বাই ওসিয়ান, একটা বৃত্তাকার ইয়ে কিন্তু যেটা চারপাশে সমুদ্র দ্বারা ঘেরা। স্ট্রিম অফ দ্য টি, অর্থাৎ এই যে টি এর এই অংশটা, এটা কিন্তু কী আছে, ভূমধ্য সাগর আছে। টপ অফ দ্য টি, টি এর টপে মানে এই জায়গাগুলোতে ইয়ে আছে, এগিয়ান সি আর ব্ল্যাক সি এরকম আছে, ঠিক আছে? বোথ সাইড মানে দুই দিকে আর কি, দুই দিকে দেখবো নদীও আছে, একটা নীল রিভার আছে, রেড সি আছে। ম্যাপের মধ্যে সব কিছু দেখা নেই, খালি মনে রাখতে হবে যে টি এর দুপাশে কিন্তু নদী এগুলো আছে, মানে জলাভাগের মধ্যে, এই অংশগুলোর মধ্যে। 3 ডিভিশন, অর্থাৎ ইউরোপ, এশিয়া আর আফ্রিকা, এরকম 3টা ডিভিশন করা ছিল, 3টা কন্টিনেন্টের কথা বলা হয়েছে, ঠিক আছে? সেন্টার অফ দ্য ইনহ্যাবিটেড ওয়ার্ল্ড, অর্থাৎ যে জায়গায় মানুষ বসবাস করছে, যেমন ইউরোপ, আফ্রিকা আর এশিয়া, এর মিডিলে অবস্থান করছে কি কিন্তু জেরুজালেম, যেটা হচ্ছে জাস্ট অ্যাবাভ দ্য সেন্টার অফ টি, অর্থাৎ টি এর সেন্টারের ঠিক উপরে। ইস্ট ফার বিয়ন্ড, অর্থাৎ একদম পূর্বতম দিকে আছে কি প্যারাডাইস। ফেমাস রোমান জিওগ্রাফার, তো এটা গেল টি-ইন-ও ম্যাপ। এবার এই সময় অর্থাৎ ডার্ক এজে কতগুলো রোমান জিওগ্রাফার খুব ফেমাস ছিল, মানে বিখ্যাত ছিল, যেমন হচ্ছে সলিনাস, পম্পিনাস মেলা, এদের সম্পর্কে আমরা আগেই পড়েছিলাম, ঠিক আছে? যেহেতু এটা খালি রোম বা ইউরোপের ক্ষেত্রে প্রযোজ্য, তো এগুলো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে পম্পিনাস মেলা কোন সময়ের জিওগ্রাফার ছিলেন। তো তারা মেইনলি ছিল হচ্ছে ডার্ক এজের সময়কার জিওগ্রাফার। এই কয়েকজন ছিল, বেশি কিছু জিওগ্রাফার ছিল না। এরপরে আসবো কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান জিওগ্রাফার, ঠিক আছে? ইন্ডিয়ান জিওগ্রাফারের ক্ষেত্রে 2 ধরনের কোশ্চেন আসে। একটা আছে কন্ট্রিবিউশন ফ্রম লিটারেচার, অর্থাৎ বিভিন্ন যে ধর্মগ্রন্থ আছে সেগুলো থেকে কোশ্চেন আসে। আর একটা আছে কন্ট্রিবিউশন ফ্রম পণ্ডিত, অর্থাৎ ভারতবর্ষে অনেক পণ্ডিত ছিল, যেমন ব্রহ্মগুপ্ত, আর্যভট্ট, এদের। তো কাদের কী অবদান সেগুলো কিন্তু পরীক্ষায় আসে, কোশ্চেন কিন্তু আসে এখান থেকে। তো ঋগ্বেদা একটা আছে, ঋগ্বেদে কী উল্লেখ আছে? তো ঋগ্বেদে হচ্ছে অনেকগুলো নদীর কথা উল্লেখ আছে, তবে সব থেকে বেশি যেটা উল্লেখ আছে সেটা হচ্ছে ইন্দাস নদী, অর্থাৎ সিন্ধু নদী। তাহলে পরীক্ষা আসতে পারে যে এর মধ্যে কোন নদীটা ঋগ্বেদে উল্লেখ আছে, তাহলে সিন্ধু নদী। তারপর হচ্ছে কনসেপ্ট অফ 10 ডিরেকশন, অর্থাৎ 10টা দিক যে আছে, 10টা দিকের কথা উল্লেখ ছিল। 9টা প্ল্যানেট, গ্রহ, যেটা তখন গ্রহ বলা হতো, এখন আমরা বাংলায় গ্রহ বলি। তো 9টা গ্রহের উল্লেখ আছে, মার্কারি টু প্লুটো, অর্থাৎ এখন তো 8টা হয়ে গেছে, প্লুটোকে বাদ দিয়েছে। কিন্তু এখনকার যে গ্রহগুলো, সেই গ্রহগুলো সম্পর্কে অনেক দিন আগে, বহু প্রাচীন যুগ আগে কিন্তু বলে চলে গেছে ঋগ্বেদে। তো এগুলো সম্পর্কে একটু জানা উচিত। তো ঋগ্বেদে কয়টা গ্রহের কথা আছে, ঋগ্বেদে কয়টা ডিরেকশনের কথা আছে, ঋগ্বেদে কোন নদীর কথা আছে, এগুলো কিন্তু জিজ্ঞেস করেই থাকে।
ঠিক আছে। সোমেন ক্লাস করে না পীযুষ? সূর্য সিদ্ধান্তের পরে আছে। কই ওকে দেখি না কোনোদিন। আচ্ছা, সূর্য সিদ্ধান্ত। তো সূর্য সিদ্ধান্ত কে লিখে এটা নিয়ে একটা কন্ট্রোভার্সারি আছে। অ্যাকচুয়ালি সূর্য সিদ্ধান্ত কে লিখেছে সেটা কেউ জানেই না। হ্যাঁ, অ্যান আননোন অ্যানসিয়েন্ট স্কলার বা স্কুল কে লিখেছে কেউ জানে না, কিন্তু এটাকে লেটার এক্সপেন্ড করেছে, অর্থাৎ ওই লেখাটাকেই পরবর্তীকালেও আরেকটু বাড়িয়েছে। তার নাম হচ্ছে আর্যভট্ট আর ব্রহ্মচার্য। ঠিক আছে, বরাহমিহির, যেটা মনে রাখতে হবে। বরাহমিহিরকে বেশিরভাগ অ্যান্সার নেই, কিন্তু অ্যাকচুয়াল কে লিখেছে সেটা কেউ জানে না। এটা কিন্তু এরা লেটার এক্সপেন্ড করেছে। কোশ্চিনটা অনেক সময় অনেক জায়গায় দেখি আমি কোশ্চিনটা, যে হচ্ছে কি বলে, যে এই যে বইটার নামটা কি, সূর্য সিদ্ধান্ত কার লেখা। তো সূর্য সিদ্ধান্ত অ্যাকচুয়ালি কারও লেখা না। যদি এই দুজনের মধ্যে যাদের ইয়ে থাকে, অপশনে থাকে, তাকেই অ্যান্সার ধরে নেয়। কিন্তু এরা দুজন কিন্তু লিখেনি, এরা হচ্ছে তার সেটাকে মডিফাই করেছে, এক্সপেন্ড করেছে, আরও কিছু অ্যাড করেছে। আর্যভট্ট, বরাহমিহিরও দুটাই কিন্তু হবে অ্যান্সার। ফার্স্ট ইউজ দ্য টার্ম ভূগোল। এখানে কিন্তু ভূগোল মানে জিওগ্রাফিকে ভূগোল বলা হতো। তাহলে পরীক্ষা আসতে পারে যে কোন ধর্মগ্রন্থে প্রথম ভূগোল শব্দটা ব্যবহার করা হয়, তাহলে সেটা হচ্ছে সূর্য সিদ্ধান্ত। আর্থ ডায়ামিটার মেজার করার চেষ্টা করেছিল, 8,000 মাইল হয়েছিল, যেটা কিন্তু বর্তমানে যে মেজার করা হয়েছে ক্লোজ, অনেকটাই কিন্তু কাছাকাছি। এই সময় কিন্তু আর্থ অর্থাৎ পৃথিবী সম্পর্কে বলা ছিল যুগ। ঠিক আছে, আর এক্লিপস মানে গ্রহণ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এগুলো সম্পর্কে বলা ছিল। তাহলে এগুলো কিন্তু হতে পারে। এরপর আছে রামায়ণা। তো রামায়ণে আমরা মাউন্টেন, ওশিয়ান এগুলোর কথা জানতে পারি, যে শ্রীলঙ্কাতে হচ্ছে লঙ্কা পার করে গেল, একটা বাঁধ নির্মাণ করলো। ঠিক আছে, তারপর হনুমান পাহাড় নিয়ে গেল। তো এই কনসেপ্টগুলো কিন্তু রামায়ণের মধ্যেও ছিল। রামায়ণ কিন্তু অনেক দিন আগে লেখা, সেই সময় কিন্তু এগুলো কনসেপ্ট ছিল। মহাভারতের মধ্যেও যেমন দেখি, তো মহাভারতের মধ্যে সবথেকে পপুলার যেটা, সেটা হচ্ছে আর্যব্রত। ওখানে ভারতবর্ষকে কিন্তু আর্যব্রত বলা হতো। ঠিক আছে, আর্যব্রত, এটা মনে রাখতে হবে। এবার আছে আমরা পুরাণ বা পদ্মপুরাণ। তো পুরাণ কে লিখেছে? অ্যাকচুয়ালি বেদব্যাস, তাই না? এটা কি ঠিক লেখা আছে? পুরাণ কি বেদব্যাস লিখছে, ব্যাস লিখছে কি, সেটা চেক করে নেবো একটু আমি। তো ডিফারেন্সিয়েট, এটা এখান থেকে যে কোশ্চেনটা আসে খুব পরীক্ষায়, সেটা হচ্ছে এটা, যে এই যে পুরাণ গ্রন্থ কিন্তু মানে এই যে আগে জিওগ্রাফি যে ছিল, জিওগ্রাফি সাবজেক্ট বা গোটা পৃথিবীর সাবজেক্টগুলোকে কিন্তু আলাদা আলাদা ভাগে ভাগ করে। তো আমরা আমাদের ভূগোলের ক্ষেত্রেই পড়ব। তো ভূগোল, খগোল আর জ্যোতিষ করা, এই তিনটা সাবজেক্টের কথা এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, তো ভূগোল, খগোল আর জ্যোতিষ করা। তো ভূগোল বলতে জিওগ্রাফিকেই বোঝানো হয়েছে, আর খগোল মানে হচ্ছে আর্থ সায়েন্স মোর অর লেস জিওগ্রাফি। ঠিক আছে, আর জ্যোতিষ করা মানে হচ্ছে অ্যাস্ট্রোলজি আর কি। ঠিক আছে, মহাকাশবিদ্যা এরকম। তো এখানে কোশ্চেন আসে যে কোন ধর্মগ্রন্থে ভূগোলকে খগোল বলা হতো? তো এটা অ্যান্সার হবে কিন্তু পুরাণে। ঠিক আছে, আর হচ্ছে যেটা আগে পড়লাম, যে হচ্ছে ঋগ্বেদ বলছে সূর্য সিদ্ধান্তে কিন্তু ভূগোল শব্দটা ভূগোল বলা হতো। ভূগোল, এই যে ভূগোল, BHOGOL। ঠিক আছে, তো সূর্য সিদ্ধান্তে ভূগোল বলা হতো। আর কিন্তু পুরাণেও ভূগোল বলা হচ্ছে, কিন্তু ভূগোলের পাশাপাশি খগোলও কিন্তু বলা হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। আর এখানে জিওগ্রাফির চ্যাপ্টারগুলোকে ভুবন কোষ বলা হতো। এমন আমরা যেমন বলি অধ্যায়, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, তখন কিন্তু বলা হতো ভুবন কোষ 1, ভুবন কোষ 2 ইত্যাদি ইত্যাদি। এখানে 7টা দ্বীপের কথা উল্লেখ আছে। আমি ইন্ডিয়ান জিওগ্রাফিতে পড়ানোর সময় বলেছিলাম এই কথাটা, যে পদ্মপুরাণে 7টা দ্বীপের কথা কিন্তু উল্লেখ আছে। এই 7টা দ্বীপের মধ্যে একটা আছে জম্বুদ্বীপ। এই জম্বুদ্বীপ বলতে কিন্তু এশিয়া মহাদেশকে বোঝানো আছে। অনেক গান আছে হিন্দু ধর্মগ্রন্থের, যেখানে লেখা আছে জম্বুদ্বীপে আর্যব্রতে, এরকম করে গান লেখা আছে। তো জম্বুদ্বীপ মানে হচ্ছে এশিয়া, আর তার মধ্যে ভারতবর্ষের দেশটার নাম হচ্ছে আর্যব্রত বা আর্যব্রত। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর্যব্রত কিন্তু মহাভারত থেকে উঠে আসে। আর জম্বুদ্বীপ কিন্তু এরকম পুরাণের মধ্যে লেখা ছিল যে জম্বুদ্বীপ। তো খালি এরকম এশিয়া নয়, এশিয়া ছাড়াও আরও এরকম অনেক দ্বীপ আছে, এগুলো কিন্তু এখানে উল্লেখ আছে। যেমন এখানে আমি উল্লেখ করে দিয়েছি, জম্বুদ্বীপ মানে এশিয়া, কুশদ্বীপ বা কুশাদ্বীপ মানে হচ্ছে ওশিয়ানিয়া, পালাস্কা দ্বীপ আছে। ঠিক আছে, সাউথ আমেরিকাকে বোঝাচ্ছে এরকম। পুষ্করা দ্বীপ আছে,
সালামি দ্বীপ আছে, এরকম করে আছে কিন্তু সবগুলো। তো মেইনলি আমাদের ওটাই মনে রাখতে হবে জম্মু দ্বীপ কথাটা কোথায় উল্লেখ আছে, বা পুরাণে কয়টা দ্বীপের কথা বলা আছে। তো পুরাণে মেইনলি কিন্তু 7টা দ্বীপের কথা বলা আছে। তো এগুলো গেল ধর্মগ্রন্থ, খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে ঋগ্বেদে কী কী উল্লেখ আছে, পদ্মপুরাণে কী কী উল্লেখ আছে, আর হচ্ছে সূর্য সিদ্ধান্তে কী কী উল্লেখ আছে, ঠিক আছে। আর সূর্য সিদ্ধান্ত গ্রন্থটা কার লেখা সেটা অনেক সময় জিজ্ঞেস করে, তো দুটাই অ্যান্সার হবে কিন্তু, ঠিক আছে। কোনো কোনো সময় বরাহমিহিরকে নেয়, কোনো কোনো সময় আরেকজনকে নেয়, তো দুটাই অ্যান্সার হবে। অ্যাকচুয়ালি দুজনের মধ্যে কেউ লিখেইনি, দুজন এক্সপ্লেন করছে। কন্ট্রিবিউশন অফ পণ্ডিত, এবার কয়েকজন পণ্ডিত ছিলেন, তাদের অবদান। তো একজন আছে বরাহমিহির। তো বরাহমিহিরের একটা বই আছে যেটার নাম হচ্ছে বৃহৎ সংহিতা। তো এই বইটা অনেক সময় জিজ্ঞেস করে যে বৃহৎ সংহিতা কার লেখা। ইনি কিন্তু একজন জ্যোতির্বিদ ছিলেন, যিনি বায়ু প্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছেন। কিন্তু এগুলো অত পরীক্ষা আসে না, মেনলি পরীক্ষা আসে যে বৃহৎ সংহিতা বইটা কার লেখা, তো বরাহমিহিরের লেখা। এবার আছে ব্রহ্মগুপ্তা। ব্রহ্মগুপ্ত একজন মনীষী, যিনি দুটা বই লিখেছিলেন, একটা হচ্ছে ব্রহ্মৎ কি যেটা ব্রহ্মপুত সিদ্ধান্ত এরকম, আর একটা হচ্ছে খাদ্য সিদ্ধান্ত, এই দুটা বলে বই লিখেছেন। সর্বপ্রথম শূন্যের সঙ্গে তুলনা করার জন্য সূত্র আবিষ্কার করেন, ঠিক আছে, মানে শূন্যকে অ্যাপ্লিকেবল করার চেষ্টা করেন আর কি, যে জিরোকে কীভাবে অ্যাপ্লাই করা যায় এরকম করে রুলস আবিষ্কার করে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। শূন্যর সঙ্গে সূত্র আবিষ্কার করে, কে সূত্র আবিষ্কার করার চেষ্টা করেন, আমরা চোখ বন্ধ করে এটা আর্যভট্ট করে দেবো। আর্যভট্ট কিন্তু হবে না, এটা কিন্তু ব্রহ্মগুপ্ত হবে, এটা মনে রাখতে হবে। এবার আছে আর্যভট্ট। তো আর্যভট্ট কে ছিলেন? তো আর্যভট্ট একটা বইয়ের লেখক ছিলেন। আর্যভট্ট কিন্তু দেখতে গেলে আর্যভট্ট কিন্তু এর আগেই, অর্থাৎ ব্রহ্মগুপ্তের আগেই, কারণ এর জন্ম হয়েছে 597-এ, 688-তে মারা গেছে। আর এর জন্ম হয়েছে 476-এ, 550-এ মারা গেছে। তো বোঝা যাচ্ছে যে এর মৃত্যুর পর ব্রহ্মগুপ্তের জন্ম। আমি এটা পরে অ্যাড করে দিয়েছিলাম, ওই নিচে হয়ে গেল। আগে আর্যভট্ট, তারপরে কিন্তু ব্রহ্মগুপ্ত, এটা মনে রাখতে হবে। তো আর্য সিদ্ধান্ত গ্রন্থটা লেখা, শূন্যের ব্যবহার করেছিলেন। শূন্যর আবিষ্কর্তা তো আমরা বলে দিই যে শূন্যর আবিষ্কর্তা আর্যভট্ট, কিন্তু ওরকম করে কোনো জায়গায় এক্স্যাক্টলি ভালো কোনো বই লেখা নাই, ইংলিশ বইগুলো তো থটের, যে শূন্যের আবিষ্কর্তা একমাত্র আর্যভট্টই করেছে। শূন্যর আবিষ্কর্তা অনেকজন মিলে করেছে। আর্যভট্ট একটা প্রথম ধারণা দেয়, তারপরে ওই অ্যাপ্লিকেবল করে, কী নাম ওর, এই যে ব্রহ্মগুপ্ত এরকম। কিন্তু যেহেতু এই প্রথম শূন্যর কথা বলেছেন, তো আমরা একেই ধরে নিই যে এই শূন্যের আবিষ্কর্তা, ঠিক আছে। তারপরে আর্যভট্টের জ্যোতির্বিদ্যা পদ্ধতিগুলো একটা বিশেষ নামে পরিচিত, যেটা অনেক সময় জিজ্ঞেস করে, সেটার নাম হচ্ছে ওধ আকা, এরকম আউদ আওয়াকা না কি উচ্চারণ এরকম হবে। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন। এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তারপরে চলে আসবো আমরা ভাস্করাচার্য বা ভাস্কর্য এরকম বলি। এর একটা বই আছে, খুব দেয় পরীক্ষায়, সেটার নাম হচ্ছে সিদ্ধান্ত শিরোমণি। তো সিদ্ধান্ত শিরোমণি বইটা লেখা কিন্তু এই। তাছাড়া ভারতের যে উজ্জয়িনী আছে, সেখানে কিন্তু এর একটা জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত পর্যবেক্ষণ কেন্দ্র ছিল, ঠিক আছে। এত সালে 1114, এটা 114 হয়ে গেছে, এটা 1114 থেকে 1185, ঠিক আছে। এত বছর সময়ে কিন্তু এখানে একটা এরকম ছিল। আর গ্রহগাণিতা বলে একটা বইয়ে লেখা, মানে এই সিদ্ধান্ত শিরোনামেরই একটা অংশ হচ্ছে গ্রহগাণিতা, এটা খুব ফেমাস। তো সিদ্ধান্ত শিরোমণি এই বইটা পরীক্ষা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে। এবার চলে আসবো আমরা চাইনিজ জিওগ্রাফার। চাইনিজ জিওগ্রাফার থেকে সেরকম কোশ্চেন আসে না, কিন্তু জাস্ট সিরিয়ালের লিঙ্কটা বোঝার জন্য পড়তে হবে। আর কয়েকটা আছে যেটা খুব ইম্পর্ট্যান্ট, দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ এগুলো তো আসে। যারা থট পড়ে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি এগুলো কোশ্চেন আসে। তো ওয়াই কিউং বলে একজন আছে, ওয়াই কুং, ঠিক আছে, যিনি সু চিংকে হচ্ছে উৎসর্গ করে, সুচিং ওখানকার একজন বিখ্যাত কোনো মানুষ ছিলেন হয়তো, সুচিংকে উৎসর্গ করে একটা বই লিখেন যেটার নাম হচ্ছে ট্রিবিউট টু ইউ। ইউ মানে হচ্ছে এই যে, মানে ইউ এর একটা উপাধি এরকম। তো এটা পরীক্ষা অনেক সময় আছে, ট্রিবিউট অফ ইউ, ঠিক আছে। তো এটা বই কার লেখা? তো ইউ কিং এরকম। সেই হেসু বলে একজন আছে, যাকে ফাদার্স অফ চাইনিজ জিওগ্রাফার বলা হয়, এটাই ইম্পর্টেন্ট এখানকার। তিনি একটা জিনিস আবিষ্কার করেন যেটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। এই যে আমরা এক্স ওয়াই এরকম করি না, জিওগ্রাফির ক্ষেত্রে এখন এগুলো প্র্যাকটিক্যালে চলে আসছে, কিন্তু ছোটোবেলায় সবাই এরকম করেছে, ক্লাস 10 এরকম অঙ্ক থাকতো, যেটা 0 0 হতো, ঠিক আছে, একটা এক্স হতো, একটা ওয়াই হতো এরকম। তো এই যে কোঅর্ডিনেট সিস্টেমটা, এটা কিন্তু ফেই হেইসুই আবিষ্কার করে, তাহলে পরীক্ষা এটা আসতেই পারে, বলা যায় না। সু পেন এবার আছে, ঠিক আছে। তিনি কিন্তু এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তিনি হচ্ছে মঙ্গল আর এশিয়াকে, মানে মঙ্গল একটা এশিয়ার অংশ এরকম করে দেখানোর চেষ্টা করেছিলেন, ঠিক আছে। তবে এটা অতটা ইম্পর্টেন্ট নয়। তারপর আছে ওয়াং লিং, তিনি হচ্ছে 5-fold ক্লাসিফিকেশন করেছিলেন চাইনিজ জিওগ্রাফিকে, অর্থাৎ চাইনিজ জিওগ্রাফিকে 5টা ভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল জিওগ্রাফি, ডিসক্রিপশন, ফক, কাস্টমস, এরকম একটা হচ্ছে হাইড্রোগ্রাফিক বুক, একটা হচ্ছে লোকাল টোপোগ্রাফিক, একটা হচ্ছে জিওগ্রাফিক এনসাইক্লোপিডিয়া। তাহলে এই 5টা ভাগে ভাগ করেছিলেন, তার নাম হচ্ছে ওয়াং লিং।
ঠিক আছে। ট্রিবিউট টু ইউ বইটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, ট্রিবিউট অফ ইউ, নট টু। টু মানে তো তাকে, আর অফ মানে তার, যে লিখেছে তারই বইটা, এরকম। ওয়াইফুতুয়ান, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওয়াইফুতুয়ান একটা টার্ম ব্যবহার করে যেটা নাম হচ্ছে হিউম্যানিস্টিক জিওগ্রাফি, মানবতাবাদী ভূগোল। তো মানবতাবাদী ভূগোলের প্রবক্তা হচ্ছে ওয়াইফুতুয়ান, এটা মনে রাখতে হবে। এবার চলে আসবো আমরা কন্ট্রিবিউশন অফ আরব জিওগ্রাফার্স। তো আরব জিওগ্রাফার্স হচ্ছে একটা আছে আল বালাখি, এরকম আছে প্রথম, হ্যাঁ। রট কিতাবল আকসাল, এরকম। পায়োনিয়ার অফ মেন্টাল হেলথ ট্রিটমেন্ট, অর্থাৎ মেন্টাল হেলথ যে ট্রিটমেন্ট করা যায় সেটার জনক আর কি, এরকম বলা যেতে পারে। এটা অতটা ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, বোল্ড করাই আছে, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। হিজ ফেমাস ওয়ার্ক, তার কতগুলো বই আছে, যেমন কিতাব মুরাজদাবাদ, কিতাব এরকম আছে, কিতাবল আউসাত, এগুলো আছে। কিন্তু এগুলো অতটা জিজ্ঞেস করে না বইগুলো, যেগুলো জিজ্ঞেস করে সেটা হচ্ছে এটা, যে এই যে আল মাসুদি আছে, আল মাসুদি একটা বই আছে, সরি বই আছে বলছি, বই তো আছেই। আল মাসুদি হচ্ছে মনসুনাল ক্লাইমেট নিয়ে গবেষণা করেছিলেন, ঠিক আছে, অনেক কিছু দিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন দ্য হিউমিডিটি অফ দ্য অ্যাটমসফিয়ার এফেক্ট দ্য নেচার অফ মুড অফ দ্য ম্যান, অর্থাৎ কোনো জায়গার আর্দ্রতা মানুষের মুডকে নিয়ন্ত্রণ করে। যেমন আমরা যদি শীতল অঞ্চলে চলে যাই তাহলে কিন্তু আমাদের মনটা ভালো হয়ে যায়, প্রচণ্ড গরমে চলে গেলে কিন্তু সবাই রেগে যায়, ঠিক আছে। তো ওটাই এখানে বলানোর চেষ্টা করেছে, যে অ্যাকচুয়ালি ক্লাইমেট কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করে। তারপরে হচ্ছে রিসলভ দ্য কন্ট্রোভার্সারি অফ সোর্স অফ নাইল, অর্থাৎ নীল নদীর যে উৎস, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সারি ছিল, তো সেটার তিনি সমাধান করার একটা চেষ্টা করেছিলেন। ডিভাইডেড ওয়ার্ল্ড ইন্টু 7 রিজিয়ন বেস্ড অন ল্যাঙ্গুয়েজ, গোটা ওয়ার্ল্ডকে তিনি 7টা খণ্ডে বিভক্ত করেছিলেন, এবং সেটা কিন্তু ভাষার ভিত্তিতে। তাকে কিন্তু হিরোডোটাস অফ আরাবিয়ান বলা হয়, অর্থাৎ আরবের হিরোডোটাস, ঠিক আছে। তার কাছে এত গল্প ছিল যে বলছে তুই তো আরবের হিরোডোটাস, এরকম। এবার আছে আল মাকদিসি। তো আল মাকদিসির একটা বই আছে যেটা নাম হচ্ছে ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যান্ড জেনারেল জিওগ্রাফি। তিনি ডিভাইডেড করেন ওয়ার্ল্ডকে 14টা ক্লাইমেটিক রিজনে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, আল মাকদিসি। ইবন হকাল আবু আল মোহাম্মদ কাসিম, মোহাম্মদ কাসিম মনে রাখলেই হবে। মোহাম্মদ কাসিম একটা বিশেষ কারণের জন্য খুব পরীক্ষা আসে, সেটা হচ্ছে এ বুক রুট অ্যান্ড রিলিম। এই বইটা কিন্তু খুব পরীক্ষায় দেয়, যে এই এ বুক রুট অ্যান্ড রিলিম কার লেখা, তো এটা কিন্তু হবে ইবন হকাল আবু আল মোহাম্মদ কাসিম, ঠিক আছে। তাছাড়াও তিনি এগ্রিকালচারাল টেকনিকের উপর অনেক ফর্মুলা আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, এগ্রিকালচারাল টেকনিক নিয়ে অনেক কাজ করেছিলেন। তাহলে মানে পরীক্ষায় যদি আসে যে আরবের কোন ভৌগোলিক, ঠিক আছে, কৃষিকাজে বিশেষ অবদান রয়েছে, তাহলে অ্যান্সারটা কিন্তু হবে ইবন হকাল আবু আল মোহাম্মদ কাসিম। এবার আছে অল বিরুনি। তো অল বিরুনির একটা বই খালি পরীক্ষায় জিজ্ঞেস করে, সেটার নাম হচ্ছে কিতাব অল হিন্দ। কিতাব অল হিন্দ কার লেখা? তো কিতাব অল হিন্দ কিন্তু অল বিরুনির লেখা। অ্যাটেম্পট দ্য মেজার অফ লংগেস্ট অ্যান্ড শর্টেস্ট ডিস্টেন্স অফ দ্য মুন অ্যান্ড সান ফ্রম দ্য আর্থ, অর্থাৎ সূর্য এবং চন্দ্র থেকে পৃথিবীর দীর্ঘতম এবং কাছের দূরত্ব মেজার করার চেষ্টা করেছিলেন। এগুলো তো পরীক্ষা আসে না, বইগুলো যেটা বই আমি হাইলাইট করেছি বইটা পরীক্ষা আসে, ঠিক আছে। তারপর আছে ইবন সিনা। ইবন সিনাকে বলা হয় ফাদার অফ আরব জিওগ্রাফার, অর্থাৎ আরবের ভূগোলের কিন্তু জনক বলা হচ্ছে ইবন সিনাকে, ঠিক আছে। তিনি একটা বই লিখেছিলেন কিতাব আল সিফা, যেটা হচ্ছে দ্য বুক অফ হিলিম অর রেমেডি, ঠিক আছে। ক্যানন অফ মেডিসিন বলেও একটা তিনি বই লিখেছিলেন। তো মেইন ইম্পর্টেন্ট হচ্ছে যে তাকে আরব জিওগ্রাফারের জনক বলা হয়। এবার হচ্ছে আল আদ্রিসি। আল আদ্রিসি থেকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন আছে, সেটা হচ্ছে আরবের কোন জিওগ্রাফার টলেমির বুকটাকে মডিফাই করেন, ঠিক আছে, বা কারেকশন করেন। তো টলেমির একটা বই ছিল আলমাগেস্ট, সেটাকে কারেকশন কে করে? সেটাকে কালেকশন করে কিন্তু আল আদ্রিসি, লেখা আছে এখানে কারেকশন অফ টলেমি বুক, কারেকশন টু দ্য টলেমিস বুক, ঠিক আছে, এটা পরীক্ষা আসে। আর তার একটা বই লেখা আছে যেটার নাম হচ্ছে জিওগ্রাফি নিউবেন্সিস। আর দুটা বই এখানকার খুব ইম্পর্টেন্ট, যে কিটা অ্যানাউন্সমেন্ট ফর হিম টু ডিজায়ার টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, মানে তাকে উৎসর্গ করেছিল যারা গোটা পৃথিবী ঘুরতে চায়, এরকম। তো এই দুটা বই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর কে টলেমির বুকটাকে মডিফাই করেছিলেন বা কারেকশন করেছিলেন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আছে ইবন বতুতা। তো ইবন বতুতাকে, ইবন বতুতা ছিল একজন নেগ্রো আর ট্রাভেলার, ঠিক আছে। তো ইবন বতুতা কি অ্যাকচুয়ালি আছে, যে ইবন বতুতার একটা বই আছে যার নাম হচ্ছে রি আল্লাহ, ঠিক আছে, রিয়াল্লাহ এরকম। তো এই বইটা পরীক্ষা দেয়। আর তিনি কিন্তু মোহাম্মদ বিন তুগলকের যে কোর্ট ছিল সেখানে কিন্তু অনেক দিন অ্যাম্বাসাডার হিসেবে, মানে অনেক দিন এসেছিলেন, এবং তাকে লাস্টে মোহাম্মদ বিন তুগলক চাইনাসের অ্যাম্বাসাডার হিসাবে রূপান্তরিত করেছিল, মানে কী করেছিল আর কি, মানে অ্যাম্বাসাডার করেছিল আর কি, এটাই। তার হচ্ছে ইবন খালদুন। এখান থেকে একটা কোশ্চেন আছে যে অ্যানসিয়েন্ট জিওগ্রাফারদের মধ্যে, অ্যানসিয়েন্ট আরব জিওগ্রাফারদের মধ্যে কে সব থেকে লাস্ট জিওগ্রাফার? তাহলে সেটার অ্যান্সার হবে ইবন খালদুম। এর একটা বই আছে মুকাদ্দিমা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
তো মুকাদ্দিমা বইটা কার লেখা? ইবন খালদুমের লেখা। হি ওয়াজ দ্য লাস্ট আরব জিওগ্রাফার। লাস্ট আরব জিওগ্রাফার বলাটা ঠিক নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, লাস্ট এনসিয়েন্ট আরব জিওগ্রাফার বলাটা সঠিক হবে। আর্লি এনভায়রনমেন্টাল ডিটারমিনিস্ট বলা হতো, মানে তাকে প্রথম দিকের যে এনভায়রনমেন্টাল ডিটারমিনিস্ট, পরিবেশ যে নিয়ন্ত্রণ করে মানুষকে, সেই রকম যতজন ছিল তাদের মধ্যে তিনি কিন্তু ছিলেন একজন, ঠিক আছে। কোরিলেট দ্য কালার অফ ব্ল্যাক পিপল ইন ইকুইটোরিয়াল রিজিয়ান উইথ হট অ্যান্ড হিউমিড ক্লাইমেট, ঠিক আছে, অর্থাৎ যে ইকুইটোরিয়াল অঞ্চলের যে মানুষের গায়ের রঙটা কালো, সেটাকে কিন্তু তিনি একটা সম্পর্কের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলেন। এরপর আছে মডার্ন এজ জিওগ্রাফার, যেমন জার্মান স্কুল অফ জিওগ্রাফি, ঠিক আছে। তো এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমি এগুলো অ্যাড করবো, অ্যাড করা হয়নি, আজকে ঘুমাই গেছিলাম আমি, টাইম ছিল না। কালকে শেষ হয়ে যাবে এটা, আজকে তো শেষ হয়ে যেত, সকালে যদি পড়াতাম তখন একটা এনার্জিতে পড়া যেতাম, পড়া হলো না। আমার টাইপ করা আছে, জাস্ট করা হয়নি, সাজানো হয়নি, সাজাতে বেশি সময় লাগবে না, আজকে রাতে সাজাই নিয়ে কালকে সকালে পড়াই দেবো। আজকে তাহলে এতটুকুই থাকলো, ছোটো ক্লাস, টাইপ করাতে পারতাম, ঘুমাই গেছিলাম আমি, কী করবো।